রয়েছে সাদা ভাত, সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে ডাল রয়েছে, এখানে ইলিশ পা রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে পাবদা মাছ। এখানে বাঘ, হরিণ, বন্য শুয়োর, বানর, 3টে প্রজাতির ছোট ছোট ক্যাট, যেমন জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট আর লেপার্ড ক্যাট আছে, বন বেড়ালগুলো। বিশাল সাইজের কাঁকড়া। আর এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ থাকে খাঁচাই বন্দি আর বাঘ থাকে উন্মুক্ত। এটা বাঘেদের টেরিটরি। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে শিয়ালদা স্টেশনে সাউথ সেকশনে, আর দাঁড়িয়ে রয়েছে হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এখান থেকেই আমার ট্রেন ক্যানিং লোকাল 8:28 ছেড়ে যাবে। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর ট্রেন কিন্তু বেশ ফাঁকা আছে। আপনারা ক্যানিং যাওয়ার জন্য অর্থাৎ সুন্দরবন যদি যেতে চান তাহলে 7:42 ট্রেন, নতুবা 8:05, এবং লাস্ট অপশান কিন্তু 8:42। এরপরে কিন্তু কোনো ট্রেনে গেলে তাহলে কিন্তু অনেকটাই বেশি দেরি হয়ে যাবে। তো চেষ্টা করবেন ম্যাক্সিমাম এই 8:28 ট্রেনটাকেই ধরার জন্য। তো ট্রেন দিয়ে দিয়েছে, আমি এবার ট্রেনে উঠে পড়ি। ট্রেন কিন্তু পুরো ফাঁকা রয়েছে। আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে একদম পুরো নির্ধারিত 8:28 ছেড়ে দিয়েছে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ক্যানিং স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। 9:44 টাইম ছিল, 9:46 নামিয়েছে, মাত্র 2 মিনিট দেরি করেছে। এখন আমাদের এখান থেকে একটুখানি হেঁটে শিয়ালদার দিকে হেঁটে যেতে হবে, গিয়ে যে বনবীর যে মন্দিরটা রয়েছে সেদিক থেকে আমাদেরকে বেরোতে হবে, কারণ আমাদের যে এজেন্সি রয়েছে সেই এজেন্সি কিন্তু ওই দিকেই দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। এই ক্যানিং স্টেশনে একটু পেছন দিকে অর্থাৎ শিয়ালদার দিকে আসলে এই যে এইদিকে কিন্তু সমস্ত অটোগুলো দাঁড়িয়ে থাকবে। আপনারা যে ট্রাভেল এজেন্সির থেকে প্যাকেজ বুক করেছেন তারা কিন্তু এখানে অটো নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা এই সুন্দরবন প্যাকেজটা বুক করেছি হচ্ছে RS ট্রাভেলস থেকে। ওরা কিন্তু গাড়ি নিয়ে অলরেডি চলে এসেছে, আর এদের অফিস কিন্তু সোনাখালীতে রয়েছে। এখান থেকে আমরা এখন সোজা অটো করে চলে যাব হচ্ছে সোনাখালীতে। আমরা যে এজেন্সি থেকে সুন্দরবন প্যাকেজটা বুক করেছিলাম তাদের অটো করেই কিন্তু আমরা এখন পৌঁছে যাচ্ছি হচ্ছে সোনাখালীতে। আর ক্যানিং স্টেশন থেকে সোনাখালীর ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। সময়ে 30 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। আর প্যাকেজ কিন্তু আপনাদের এই সুন্দরবন প্যাকেজ ক্যানিং থেকে ক্যানিং পর্যন্তই কিন্তু হবে। আর ক্যানিং থেকে সোনাখালী যে গাড়ি সেটা কিন্তু আপনাদের যে এজেন্সি থেকে বুক করবেন তারাই কিন্তু নিয়ে আসবে। আপনাদের খরচায় কিন্তু ক্যানিং থেকে সোনাখালীতে পৌঁছতে হবে না। অটো কিন্তু আমাদের ঘাটের একটুখানি আগে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের এই মোটামুটি 100 মিটার মতো হেঁটে যেতে হবে। হেঁটে গেলে আমরা সোনাখালী যে ফেরিঘাটটা সেই সোনাখালী ফেরিঘাটে পৌঁছে যাব। লঞ্চ কিন্তু আমাদের ঘাটে একদম রেডি রয়েছে। এখন সময় হয়েছে সকাল 10:45, আর কিছুক্ষণের মধ্যেই আমরা লঞ্চে উঠে যাব। ওনার রয়েছে দাদাকে আমরা পেয়ে গেছি, দাদা আমাদের সামনে বসে রয়েছে। দাদা আপনার নামটা? নমস্কার, আমি RS ট্রাভেলসের কর্ণধার, আমার নাম রাকিব। দাদা থেকে আমরা এই সুন্দরবন যে প্যাকেজটা রয়েছে সমস্ত কিছু একটুখানি ডিটেলসে শুনে নেব, যদি বলেন। অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজটা হয় 2 রাত্রি 3 দিন। এখন এই জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ইলিশ ফেস্টিভ্যাল চলছে। ইলিশ ফেস্টিভ্যালে আমাদের বিভিন্ন ধরনের রেট আছে, ডাবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং, 4 শেয়ারিং। ডেসক্রিপশানে আমাদের নম্বর দেওয়া থাকবে। ট্যুরের ডিটেলস জানতে গেলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, ট্যুরটা কি আপনারা ইলিশ উৎসব বাদে সারা বছর করেন? সারা বছরই আমাদের 365 দিনের সুন্দরবন ট্যুর হয়। জুলাই টু সেপ্টেম্বর আমাদের ইলিশ ফেস্টিভ্যালটা চলে। শীতকালেও তো হয়? শীতকালে হ্যাঁ, উইন্টার সেশন প্যাকেজ। এবং কেউ যদি মনে করে যে কাস্টমাইজ ট্যুর করবে তাহলে কি? অবশ্যই গ্রুপ ট্যুর, স্কুল ট্যুর, কাস্টমাইজ ফটোগ্রাফি ট্যুর, সব রকমই সমস্ত ট্যুর আমাদের করা হয়। আর এখন যেটা শুনছি যে সুন্দরবনে একটুখানি চলছে যে অফবিট ট্যুর বলে একটা আসছে, সেটা কি অফবিট লোকেশন? হ্যাঁ, সব রকমই ট্যুর হয় আমাদের। এবার এক একটা সময় এক এক রকম স্পটে নিয়ে যাওয়া হয়। সেগুলোর জন্য আমাদের পেজ ফলো করবেন বা আমাদের ভিডিও দেখে কন্ট্যাক্ট করবেন। সব কিছু আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে 9832411997। আরও একটা কন্ট্যাক্ট নাম্বার 8001491650। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সোনাখালী ফেরিঘাটে আমাদের বোট কিন্তু এসে রেডি হয়ে গেছে। বোটে কিন্তু যা অন্যান্য প্যাসেঞ্জার যারা ছিল আর কি, ট্যুরিস্ট যারা ছিল তারা উঠে রয়েছে। আর আমাদের বোট হচ্ছে MV সোনার ভারত। আমিও এখন বোটে উঠে পড়ছি।
আচ্ছা, বোটে যদি উঠি, বোটে কিন্তু দুটো সেকশন রয়েছে, নিচের একটা সেকশন রয়েছে, ওটা আমি পরে দেখাচ্ছি, আর উপরের সেকশনটা একটুখানি আপনাকে দেখাই। আর এই বোটে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ড্রাইভার কেবিন। তো এবার চলুন একবার নিচের সেকশনটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেখানে ব্যাগপত্রগুলো রাখা হবে। বোটের নিচের যে সেকশনটা সেটা আপনাদেরকে একবার দেখাই। বোটে ঢুকেই এইদিকে বাঁদিকে রয়েছে টয়লেট, আর এইখানে খাট রয়েছে, যেটাতে আপনারা খাবার দাবার করে একটুখানি বিশ্রাম নিতে পারবেন। আর সামনেই কিন্তু জেনারেটর, আর তার ওখানেই কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। আর জলের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, খাবার জলের জায়গা কিন্তু এখানে বেস্ট রয়েছে। আর বোট কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। সোনাখালী ফেরিঘাট থেকে আমাদের বোট রওনা দিয়ে দিল, আর আমরা এখন রয়েছি হচ্ছে হোগল নদীতে। সামনেই দেখা যাচ্ছে হচ্ছে বাসন্তী ব্রিজ। যদি বলি, বোটে কিন্তু এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, আর এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, আর প্রত্যেকটা দুদিকে কিন্তু ডাস্টবিন রয়েছে, কারণ বোটে থেকে খাওয়া দাওয়া করে কোনো কিছু কিন্তু নদীতে ফেলা যাবে না। বোটে উঠতে না উঠতে কিন্তু আমাদের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে সকালবেলা। ব্রেকফাস্টে রয়েছে এখানে লুচি, আলুর দম, আর সঙ্গে কিন্তু মিষ্টি রয়েছে। ব্রেকফাস্ট হতে না হতেই কিন্তু সকালবেলা চলে এসছে চা। আর চাটা খেয়ে বা কোনো কিছু জল টল খেয়ে, যে কোনো কিছু পাতা বা কাগজ যা কিছুই, এখানে কিন্তু এই যে এরকম ডাস্টবিন রয়েছে, এগুলো কিন্তু এরকম ডাস্টবিনে ফেলবেন। নদীতে কিন্তু কোনো কিছু ফেলবেন না, এটা কিন্তু বারণ রয়েছে। সকালে ব্রেকফাস্ট করে আর চা খেয়ে আমরা এখন রওনা হয়েছি গোসাবার দিকে। গোসাবাতে হ্যামিল্টন বাংলো আর হচ্ছে বেকন সাহেবের বাংলো রয়েছে। আর বোট রওনা দিতে না দিতেই কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বর্ষাকালে ইলিশ উৎসবে এসে যদি একটু বৃষ্টি না হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে না। আর এটাকে বলা হয় নাকি ইলশেগুড়ি বৃষ্টি। আর এখানে দুজন মানুষ এই বর্ষাতে নদীতে ছিপ ফেলে মাছ ধরছে। সময় হয়েছে দুপুর 12:35, আমরা গোসাবার দিকে যাচ্ছি। আর এখন কিন্তু সুন্দরবনে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। মানে কত খাবে সুন্দরবনে এসে, কত খাবে। মানে ইলিশ উৎসব মানেই তো হচ্ছে খাওয়া। মানে সকালবেলা আমরা বোটে উঠে তো ব্রেকফাস্ট করেছি, তারপরে চা দিয়ে দিয়েছে। আর এখন আমরা গোসাবা পৌঁছচ্ছি, দুপুরে লাঞ্চও হবে। তার আগে কিন্তু এখন দিয়ে দিয়েছে হচ্ছে চিংড়ির পকোড়া, বেশ মচমুচো পকোড়া, খেতে বেশ ভালোই লাগছে। আমরা পৌঁছে গেছি হচ্ছে গোসাবা। এই সামনেই হচ্ছে গোসাবা জেটি ঘাট। ওখানে কিন্তু প্রচুর বোট নোঙর করে রয়েছে, আর ভিড়টাও বেশ ভালো দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমাদের বোট ওখানে নোঙর করার জায়গা পাবে না বলেই আমরা একটু আগে এই দিকটাতে আমাদের বোটটাকে নোঙর করা হবে। আর এখান থেকেই আমরা দেখে নেবো হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর হচ্ছে বেকন বাংলো। আর এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, আকাশে কিন্তু বেশ চাকচাক মেঘ জমেছে। বৃষ্টি যখন তখন নামবে। এদিকে আবার আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে, মানে যেখানে মেঘ সেখানে বৃষ্টি। তো চলুন এখন আমরা বোট থেকে নেমে ঘুরে দেখে আসবো হচ্ছে বেকন বাংলো আর হচ্ছে হ্যামিল্টন বাংলো। পৌঁছে গেছি আমরা গোসাবাতে। আমাদের যে বোট গোসাবা ফেরিঘাটের সাইডেই নোঙর করে নিয়েছে। সামনে আমাদের দুটো বোট দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে এই দিক দিয়ে হ্যামিল্টন সাহেবের বাংলো আর হচ্ছে বেকন সাহেবের যে বাংলো রয়েছে সেই দুটো বাংলো দেখতে। আর আজকের ওয়েদার যদি বলি, ওয়েদার মোটামুটি ঠিকঠাক ওয়েদারই রয়েছে। মানে কখনো মেঘ কখনো বৃষ্টি, এরকম একটা ব্যাপার রয়েছে। গরম রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ভালো ফুরফুরে হাওয়াও রয়েছে। আমরা তো গোসাবাতে নেমে যাচ্ছে হচ্ছে বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে, কিন্তু নেমেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটা ভুল আমি করেছি, সেটা হচ্ছে আমি কিন্তু ছাতা আনতে ভুলে গেছি। আর আপনারা বর্ষার ইলিশ উৎসবে যারা সুন্দরবন ঘুরতে আসবেন, ছাতাটা কিন্তু অবশ্যই সঙ্গে করে আনবেন। বৃষ্টি না হলেও রোদের জন্য কিন্তু কাজে দেবে। সবার ফেরিঘাট থেকে আপনাদের
আগে পড়বে কিন্তু হচ্ছে বেকন বাংলো। বেকন বাংলো রাস্তাটা একটুখানি মানে 2-3 মিনিটের রাস্তা, আর হ্যামিল্টন সাহেবের বাংলোটা যেতে একটুখানি দূরে পড়বে। কিন্তু আমরা যেখানে নেমেছি হচ্ছে গোসাবা ফেরিঘাটে, আমাদের নোংর করেনি, তার একটু আগে করেছে, সে কারণে আমাদের যে জায়গাটা সেটা হ্যামিল্টন সাহেবের বাংলোটা কিন্তু আগে পড়ছে। তাই আমরা কিন্তু প্রথমে হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখে নিয়ে তারপর বেকন বাংলো দেখতে যাব। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি অলরেডি হ্যামিল্টন সাহেবের যে বাংলোটা রয়েছে সেখানে। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। গত বছর আমি এসেছিলাম, যেরকম অবস্থায় দেখেছিলাম এই বছর এসে কিন্তু সেই একই অবস্থায় দেখতে পাচ্ছি। কিছুই আর নেই বলতে গেলে বাংলোটাতে। বাংলোর ভেতরে তো ঢুকতে দেয় না, আর এখন কিন্তু উপরেও কাউকে উঠতে দেয় না। সে ব্রিটিশ আমলের বাংলো এখনও কিন্তু টিকে রয়েছে, হ্যামিল্টন সাহেবের বাংলো। $10 প্রবেশ মূল্য দিয়ে আমরা পৌঁছে গেছি হচ্ছে বেকন সাহেবের বাংলোতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বেকন সাহেবের আমন্ত্রণে এখানে এসেছিলেন। সামনেই ওটা হচ্ছে বেকন সাহেবের বাংলো। যদিও বাংলোর ভেতরে এখন প্রবেশ করা যায় না, বাইরে দিয়েই ঘুরে দেখতে হয়। সামনে বেকন সাহেব এবং রবীন্দ্রনাথের দুটো মূর্তি রয়েছে বসা, আর এখানে রয়েছে সেই বাংলোটি। আর ঠিক ডান দিকেই এদিকে আছে রবীন্দ্রনাথের একটা বিশাল লম্বা স্ট্যাচু। আর এদিকে একটা ছোট্ট পার্কের মতো করা রয়েছে বেকন সাহেবের বাংলোর সামনে। এখানে আসলে এই বাংলোটা বাইরে থেকেই দেখা যাবে, আর সাইড দিয়ে হয়তো একটুখানি ঘুরে দেখতে পারবেন। ভেতরে কিন্তু এন্ট্রি করা যাবে না, বাইরে বাইরে দিয়ে আপনাদেরকে ঘুরে দেখতে হবে এই বেকন সাহেবের বাংলো। ভেতরটা যদি দেখাই, এই যে ভেতরটা পুরো ফাঁকা, কিছুই নেই। বেকন সাহেবের বাংলো বলুন বা হ্যামিল্টন সাহেবের বাংলো বলুন, দুটোই কিন্তু এখন জরাজীর্ণ অবস্থাতে রয়েছে। মেনটেনেন্স বিন্দুমাত্র কিন্তু নেই এখানে। বর্ষায় সুন্দরবনে ইলিশ উৎসবে এসেছি, আর আকাশে যদি এরকম মেঘের ঘনঘটা না থাকে তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না। এবছর ইলিশ উৎসবে এসে বর্ষাটা কিন্তু খুব দুর্দান্তভাবে আমরা পাচ্ছি। মানে বৃষ্টি যখন তখন আসছে, বোটের মধ্যে থেকে মুষলধারে বৃষ্টি। এই যে বলতে বলতে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, দারুণ লাগছে। বৃষ্টি যখনই আসছে না, এমন মুষলধারে বৃষ্টি আসছে, মানে দারুণ লাগছে। আর এই যে একদম পুরো মেঘ ভাঙা বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে এখন। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে আমাদের হচ্ছে প্রথম দিন, আর প্রথম দিনের দুপুরের লাঞ্চে কী কী মেনু আছে সেটা একবার একটুখানি দেখি। এখানে রয়েছে সাদা ভাত, সঙ্গে রয়েছে ডাল, এখানে স্যালাডে রয়েছে লেবু আর লঙ্কা তো রয়েছে, এখানে কিন্তু রয়েছে চিংড়ির মালাইকারি রয়েছে, বেগুন ভাজা রয়েছে, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে সর্ষে ইলিশ। আর ইলিশের সাইজগুলো কিন্তু বেশ ডিসেন্ট সাইজে রয়েছে। আর এখানে রয়েছে চাটনি, পাঁপড় তো রয়েছে। মিষ্টি আছে নাকি? লাঞ্চে মিষ্টি নেই না? আচ্ছা আচ্ছা, লাঞ্চে মিষ্টি নেই। তো অনেকক্ষণ ধরেই সেন্ট বেশ ভালোই পাচ্ছি খাবারের, আর কিছুক্ষণ পরেই লাঞ্চটা সাজিয়ে দেওয়া হবে। দেখব খাবার স্বাদ কেমন, আপনাদেরকেও জানাবো। আর আমরা এই 2 রাত 3 দিনের যে সুন্দরবন প্যাকেজটা বুক করেছি হচ্ছে RS ট্রাভেলস থেকে। রান্নার স্বাদ যদি বলি, স্বাদ কিন্তু মোটামুটি বেশ ভালো, খুব যে খারাপ বলবো না। আর চিংড়ি কিন্তু এরকম 2 পিস করে বাগদা চিংড়ি আপনারা পাবেন, আর ইলিশ কিন্তু বেশ সাইজের ইলিশই রয়েছে, স্বাদ কিন্তু ভালো। ইলিশ উৎসবে এসে দুপুরের লাঞ্চ করে নৌকার সামনেরটায় বসে রয়েছি, বোটের সামনেরটায়, মানে হাতও ঠিকঠাক মতো মোছা হয়নি। সঙ্গে সঙ্গে আবার কিন্তু দুপুরে লাঞ্চের পরেই পিয়ারা দিয়ে গেল। সামনের নাজারাটা দেখতে বেশ ভালোই লাগছে, বসে বসে এনজয় করছি। আকাশটা একটুখানি মেঘ, জাস্ট খালি আকাশের কালারটা দেখুন, আর এই কম্বিনেশনটা দেখুন। এদিকে একদম পুরো ঘন কালো মেঘ, আর ঠিক এই সাইডটাতে হচ্ছে নীল সাদা মেঘ। কি দারুণ কম্বিনেশন।
হ্যাঁ নিয়েছি। বাবু কোথা থেকে এসছো? হাওড়া থেকে। হাওড়া থেকে। কেমন লাগছে ঘুরে? ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। দুপুরের লাঞ্চ কেমন ছিল? অনেকটাই ভালো ছিল। ইলিশ খেয়েছো? ইলিশ খেয়েছি। বাহ ভালো। পেয়ারা দেয়নি তোমায়? পেয়ারা মার কাছে আছে। ও নিয়েছো? যাক ভালো। তা সুন্দরবন ঘুরে কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। ভালো লাগছে না? তো কুমির দেখার ইচ্ছে হচ্ছে তো ও কালকে দেখতে পাবে, আজকে দেখতে পাবে না। কালকে কুমির বাঘ যদি কপালে থাকে দেখতে পাবে, বুঝলে? যাক, পড়াশোনা করো? পড়াশোনা করি। কোন ক্লাস? ক্লাস 4। বাহ বাহ বাহ। কি নাম? আরব ঘোষ। আচ্ছা। এই ভাই ডোমজুট থেকে এসছে হাওড়ার। অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, ভাইকে বললাম আসো একটু বসে বসে গল্প করি। পাখিরালয় ফেরিঘাটে নেমে আমরা এখন আমাদের যে নির্ধারিত হোটেলের দিকে আমরা যাচ্ছি। আমরা 2 রাত 3 দিনের যে সুন্দরবন ট্যুরটা করছি RS ট্রাভেলসের সাথে, তারা আমাদেরকে যে হোটেলে রেখেছে সেই লোকেশনটা একবার আপনাদেরকে একটু দেখাই। এই সামনে এই দিক দিয়ে আমাদের বোট নামিয়েছে হচ্ছে পাখিরালয় জেটি ঘাটে, ওখান দিয়ে আমরা হেঁটে এসেছি। এই যে পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দত্ত রিভার। এই দত্ত রিভারের পাশেই এরকম একটা বাঁধ রয়েছে, তার পাশেই কিন্তু আমাদের এই হোটেলটা রয়েছে। আমরা কিন্তু এই হোটেলটাতেই থাকবো। তো চলুন রুমগুলোকে একবার দেখে নিই। তবে লোকেশনটা কিন্তু দুর্দান্ত লোকেশন। মানে এটা হচ্ছে গিয়ে হোটেলটা, আর এই দিকে হচ্ছে গিয়ে নদী, ফুরফুরে হাওয়া বইছে। রুম হচ্ছে 24 নম্বর রুম। এটা ডবল বেডের একটা রুম। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, পাখা দুটোই আছে, কোনো অসুবিধা নেই। এদিকে জানালা, আর এদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, শাওয়ার, বালতি, মগ সব কিছুই রয়েছে। এখানে একটা আয়না রয়েছে। ছিমছাম রুম, কোনো অসুবিধা নেই। তো চলুন এখন মানে ফ্রেশ হয়নি, সেই সকালবেলা বেরিয়েছি, আগে ফ্রেশ ট্রেশ হই, তারপরে সন্ধ্যাবেলার যে অ্যাক্টিভিটিস রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো, এবং পাখিরালয়ে যে মার্কেটটা রয়েছে সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন একটু ফ্রেশ হয়ে নিই। সুন্দরবন 2 রাত 3 দিনের ভ্রমণে আজকে প্রথম দিন, আর আজকে প্রথম দিনে কিন্তু আমাদের হোটেলে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে। আর সন্ধ্যাবেলা তো স্ন্যাক্সে পকোড়া আর চা দিয়ে দিয়েছে। এখন চলুন ঝুমুর নাচটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সন্ধেবেলার স্ন্যাক্স আর কফি খেয়ে তারপর হোটেলে যে ঝুমুর নাচ হচ্ছে সেটা দেখে এখন বেরিয়ে এসেছি পাখিরালয় মার্কেটটা একটুখানি এক্সপ্লোর করতে। এখান থেকে আবার যাব হচ্ছে পাখিরালয় ঘাটের কাছে, ওটাও একটুখানি দেখবো। রাত্রেবেলা বোটগুলো যে দাঁড়িয়ে থাকে না, লাইটগুলো জ্বলতে থাকে, দেখতে বেশ দারুণ লাগে। আপাতত ঘুরছি হচ্ছে পাখিরালয় যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা। এই মার্কেটে কিন্তু সমস্ত রকমের মানে সমস্ত প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে আপনারা ব্যাগ, বিভিন্ন সাজার জিনিসপত্র, বাচ্চাদের খেলনা অনেক কিছুই পেয়ে যাবেন। আর সুন্দরবন আসলে এই যে বাচ্চাদের জন্য এরকম খেলনা, পুতুল, বেশ টেডি অনেক পেয়ে যাবেন। আর সুন্দরবনে এসে যদি আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে না পান, কিন্তু বাড়ি কিন্তু নিয়ে যেতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, যেটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন, চোখে দেখতে না পান। আরে এগুলো কত বড়গুলো? কত? 1200 টাকা। যে বড় সাইজের বাঘটা এগুলো হচ্ছে 1200 টাকা। আর ছোটগুলো যেরকম বিভিন্ন প্রাইসের আছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই 1200 টাকা আছে। আচ্ছা, তারপরে 850 আছে। এটা 850। এইটা হচ্ছে 850। সব রকম সাইজের সব রকম প্রাইস আছে। আচ্ছা আচ্ছা। তারপরে মানে এর চেয়ে ছোট সাইজ যেটা, এটা হচ্ছে 700 টাকা পিস। এটা 700। এটা হচ্ছে বাহ। 700। তো আপনারা যদি সুন্দরবনে এসে বাঘ দেখতে না পান, কিন্তু বাঘ বাড়ি নিয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে সাইজ হচ্ছে 450। এটা বাচ্চা বাঘ। হ্যাঁ, মানে এর চেয়ে এর থেকে ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক যাক। আর এর সাথে সাথে কিন্তু আরো অনেক ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে এখানে। আর এই কচ্ছপ কত ছোট ছোট?
ছোটটা হচ্ছে 70 টাকা পিস। আচ্ছা আচ্ছা। এই পান্ডা 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 160, 160 টাকা। 230 আছে। সঙ্গে সঙ্গে সুন্দরবন পান্ডা পাওয়া যাচ্ছে। আচ্ছা, থালাগুলো কত এগুলো? এটা 200 টাকা, এটা 250 টাকা। দেখো, এটা 250 টাকা আর এটা হচ্ছে 200 টাকা। হালকা গুড মর্নিং। আজকে আমাদের সুন্দরবন ইলিশ উৎসবের হচ্ছে দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা ঘুরে দেখবো হচ্ছে সজনেখালি, সুধন্যখালি, দোবাকি, পঞ্চমুখানি, এই সমস্ত জায়গাগুলোকে। আর আজকে কিন্তু আমরা মোটামুটি প্রায় জঙ্গলের কোর এরিয়াতে ঢুকবো, যেখানে হচ্ছে বাঘ দেখার সম্ভাবনা থাকে। এবার দেখতে পাবো কি না সেটা জানি না, যদি দেখতে পাই অবশ্যই তো আপনাদেরকে দেখাবো। বাঘ দেখাটা পুরো মানে কপালের, যদি ভাগ্যে থাকে তবে দেখতে পাবো। তো সবার আগে আমরা এখন যাবো হচ্ছে সজনেখালিতে। বোট অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা প্রায় সজনেখালিতে পৌঁছে গেছি। বোট আমাদের ঘাট থেকে ছাড়ার পরপরই কিন্তু সজনেখালি ঢোকার আগে আগে কিন্তু আমাদেরকে যে সকালবেলা যে চা আর বিস্কুট সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এই চাটা খেয়ে এখন আমরা যাবো হচ্ছে সজনেখালিতে। সুন্দরবনে যে দ্বিতীয় দিনে সজনেখালিতে যাচ্ছি, আর বোটে কিন্তু সবাই বসে পড়েছে। বাবু হাই করে দাও। এই যে পিছনে কিন্তু সবাই বসে রয়েছে, রেডি রয়েছে। এখন সবাই সামনে সিট নিয়ে বসে আছে যে বাঘ দেখবে বলে। সবাই কিন্তু যে যার পজিশন নিয়ে বসে পড়েছে। আচ্ছা, প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে। আমরা সজনেখালি এখন ঢুকছি না, কারণ এখানে ভাটার কারণে জল অনেকটা নিচে নেমে রয়েছে। সেই কারণে কিন্তু সজনেখালিতে আমরা এখন প্রবেশ করতে পারবো না, ওটা আমরা আসার সময় দেখবো জোয়ার হলে। এখন কিন্তু আমরা যাবো হচ্ছে সুধন্যখালিতে। আর এখানে কিন্তু এই ভাইদের সাথে এসে পরিচয় হয়ে গেল। মেদিনীপুর থেকে এসছে, শুভেন্দু অধিকারী এলাকা। বাহ বাহ, এই যে এখানে শুভেন্দু অধিকারীর লোক বসে আছে কিন্তু। বাহ, সবাই মেদিনীপুর। তো মোটামুটি এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে সুধন্যখালি। ওখান থেকে পরে সজনেখালিটা আমরা ঘুরে দেখবো, কারণ এখন ভাটার কারণে জল অনেকটাই নিচে নেমে গেছে, সেই কারণে। আপনাদের সর্বপ্রথম সবাইকে আমার আন্তরিক নমস্কার। আমার নাম হচ্ছে অরুণ সরকার। আমি সুন্দরবন টাইগার রিজার্ভের অ্যাপ্রুভড একজন টুরিস্ট গাইড, ফরেস্টের রিপ্রেজেন্টেটিভ। আমি আপনাদের সাথে আজকের এই জার্নিটাতে থাকবো। এখানে বাঘ, হরিণ, বন্য শুয়োর, বানর, 3টে প্রজাতির ছোট ছোট ক্যাট, যেমন জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট আর লেপার্ড ক্যাট আছে, বন বেড়ালগুলো। আর প্রচুর বিষধর সাপ আছে। সাপেদের মধ্যে কিং কোবরা বা শঙ্খচূড়, স্পেকটেকল কোবরা, মনোকল কোবরা, ভাইপার গ্রুপের মধ্যে রাসেল ভাইপার, রেড টেল, গ্রিন পিট ভাইপার, ব্যাম্বু পিট ভাইপার, কমন ক্রেট, ইন্ডিয়ান পাইথন, এই ধরনের সাপ এখানে রেকর্ড আছে, পাওয়া গেছে, দেখা যায়। সকালে ব্রেকফাস্টে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আজকে সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে কাবলি ছোলা রয়েছে, এখানে লুচি রয়েছে, আর হচ্ছে একটা করে মিষ্টি রয়েছে। তো চলুন আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমরা চলে এসেছি সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের আমাদের প্রথম যে স্পট রয়েছে সুধন্যখালি। সেই সুধন্যখালিতে আমরা এখন ঢুকবো। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেটাতে আমরা উঠবো। আর এখানে একটা বনবিবির মন্দির রয়েছে, সেটাও দর্শন করব। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে সুধন্যখালি ফরেস্টে। সুধন্যখালিতে ঢুকেই আপনারা প্রথমে দেখতে পাবে হচ্ছে বনবিবি মন্দির। আর এই বনবিবির মন্দির সুন্দরবনের বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সকলেই পুজো করেন। তারা যখন বনে যান এবং সমুদ্রে মাছ ধরতে যান, তারা কিন্তু এই বনবিবির পুজো করে তবেই যান। সুন্দরবনে ঘুরতে এসে আমার একটা খুদে ফ্যান, সে কালকে থেকে আবদার করছে আমার সাথে যে ও ভিডিও আসবে। তোমার নাম কি? অর্ণা মালি। কোথা থেকে এসছো? বাহ বাহ বাহ, কোন ক্লাসে পড়ো? 1-এ। কেমন লাগছে সুন্দরবনে এসে? ভালো লাগছে। হ্যাঁ, বাঘ দেখবা?
তো আমরা তো এখন চলে এসেছি সুন্দরবনের যে সুধন্যখালিতে বনভূমি মন্দির রয়েছে সেটা আপনি দেখলাম। আর এইখানে বেশ কিছু গাছ রয়েছে যেগুলো সব ঔষধি গাছ। এখানে এমন এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারে উঠলে মানে সুন্দরবনের চারিধারে যে জঙ্গলটা সেটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর কিছু বন্য প্রাণীও এখানে রয়েছে, সেগুলো দেখবো আর আপনাদেরকেও দেখাবো। গাছপালা হয়ে আছে, একটা গাছ তো বা একটা বীজ কাউকে তো লাগাতে হয় না, না হ্যাঁ, সব আপনা আপনিই হয়। গাছের বীজ জার্মিনেশন হয়ে নিচে পড়ে সেখান থেকে গাছ হয়। কারণ নিচে তো নোনা জল, বীজ যদি জার্মিনেশন হওয়ার আগে পড়ে মাটিতে তাহলে নষ্ট হয়ে যাবে বীজ, আচ্ছা, মানে আচ্ছা। জলে যদি পড়ে তো নষ্ট হয়ে যাবে। তাই গাছে থাকাকালীনই ওর মধ্যে অঙ্কুরটা বেরিয়ে যায়। অঙ্কুরিত হয়। আর অঙ্কুরিত হতে গেলে যা কিছু রিকোয়ারমেন্ট সেটা অ্যাটমসফিয়ার থেকে। থেকে পেয়ে যায়। তারপরে ও অঙ্কুরিত হয়ে গেল, গিয়ে তারপরে ক্যাপ থেকে আলাদা হয়ে যায়, গিয়ে মাটিতে পড়ে। এবং প্রত্যেকটা সিডের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, কি বলেন তো, নিচেরটা পয়েন্টেড আছে, নিচেরটা শার্প আছে, হ্যাঁ, যাতে করে পড়ে মাটিতে গেঁথে যেতে গেঁথে পারে। যায়। গেঁথে গিয়ে আবার সেখান থেকে নতুন গাছ হবে। আর যখন বীজটা পড়ছে সেই সময় যদি জোয়ার থাকে, ওটা না হয় ভাটাতে পড়লে মাটিতে গেঁথে গেল। আমাদের গাইড দাদা একটা খুব ভালো তথ্য দিল, সেটা হচ্ছে এই যে সুন্দরবনে যে ম্যানগ্রোভ গাছগুলো রয়েছে, আপনাদের তো দেখালাম, মানে আপনারা দেখলেন যে গরান গাছ, এই যে গরান গাছের ফলগুলো রয়েছে লম্বা লম্বা সুচালো রয়েছে। তো গাইড দাদা যেটা জানালো, এইগুলো নাকি, এই ফলগুলো নাকি গাছে থাকাকালীনই অঙ্কুরিত হয়ে যায়, এবং অঙ্কুরিত হওয়ার জন্য যা যা জিনিস দরকার সেটা নাকি অ্যাটমসফিয়ার থেকেই নিয়ে নেয়। এবং সেটা যখন অঙ্কুরিত হয়ে গেল অটোমেটিক্যালি গাছটা মানে ফলটা নিচে মাটিতে পড়ে যায়, যেহেতু নিচেরটা সুচালো রয়েছে, মাটিতে পড়ে গিয়ে গেঁথে যায়, তারপর থেকে গাছ হয়। আর যদি সেরকমটা না হয়, দেখা গেলো গাছে মানে ফলটা মাটিতে পড়ার পরে যদি জলে ভেসে যায়, সেটা নাকি 1 বছর পর্যন্ত এরকমভাবে থাকতে পারে। 1 বছর মধ্যে সে যদি আবার মাটি পায় তাহলে নাকি সেখান থেকে নতুন গাছ জন্ম নেয়। দারুণ প্রসেস। মানে সুন্দরবনের যত গাছ রয়েছে সব গাছগুলি নাকি এরকম, এইভাবেই নাকি মানে ন্যাচারালিভাবে এই গাছ জন্ম নেয়। মানে কাউকে লাগাতে হয় না বা অঙ্কুরিত করার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি নিজেরাই এরা, মানে এটাকে বলা হয় কি জরায়ুজ অঙ্কুরোদ্গম। সুন্দরবনখালি ফরেস্টের ভেতরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারটার উপরে উঠে কিন্তু আপনারা চারিদিকের ফরেস্টটাকে দেখতে পাবেন। তো আমরা এখন এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠে দেখি কি কি দেখতে পাই। আগেরবার কিন্তু আমি বেশ কিছু বন্যপ্রাণী এখান থেকে দেখতে পেয়েছিলাম, তো এই বছর উপরে উঠে দেখি যে যদি কিছু দেখতে পাওয়া যায়। আগেরবার বেশ বড় বড় ঘুরিয়াল দেখা গেছিলো, এই বছর কি দেখা যায় একটুখানি দেখি। আর যেটাই দেখতে পাবো সেটা আপনাদের অবশ্যই দেখাবো। সুধন্যখালি ওয়াচ টাওয়ার থেকে এরকম কিছু ভিউ দেখতে পাওয়া যায়, চারিদিকের জঙ্গলটাকে মোটামুটি প্রায় 360 একটা ভিউ দেখতে পাওয়া যায়। তবে এবছর উপরে এসে ওয়াচ টাওয়ারে এসে কোনো বন্য প্রাণী দেখতে পেলাম না। জল আস্তে আস্তে উপর দিকে উঠছে, তো সেই কারণে পুরো খালি, কোনো জীবজন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু বাস জঙ্গলটাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পীরখালির যে খাল রয়েছে, সেই পীরখালির খালের মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকে কিন্তু জঙ্গল দুধারে অনেকটা কাছাকাছি, নদী অনেকটা ছোট হয়ে এসেছে। এই যে এদিকে দেখাই, এরা হচ্ছে আমাদের বোটের সব খুদে খুদে ট্যুরিস্ট। এরা বেশ ভালোই আনন্দে আছে। হ্যাঁ, এদেরই হচ্ছে মজা। এদিকের যে জঙ্গলটা রয়েছে না, এখানে কিন্তু প্রচুর হেতাল গাছ রয়েছে, আর হেতাল গাছের জঙ্গলে কিন্তু বাঘেরা বেশি লুকিয়ে থাকে। তো চান্সেস থাকে যে এই সমস্ত জায়গাগুলোতে বাঘ দেখার। বলতে বলতে কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। কেমন লাগছে বলো এই ওয়েদারে? এনজয় হচ্ছে তো হেভি? ইলিশ উৎসবে এসে বাঘ তো দেখা পাবো না সেটা ধরেই নিয়েছে, কিন্তু বৃষ্টি বেশ মুষলধারে প্রতি ক্ষণে ক্ষণেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বর্ষা ইলিশ উৎসবে এসে যদি বৃষ্টি না পায় তাহলে কিন্তু বেশ জমে না। দ্বিতীয় দিনের সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে দুবাকির দিকে।
ব্রেকফাস্টের পরপরই কিন্তু আমাদের এই যে সকালবেলা যে মুচমুচে আমুদি মাছ ভাজা দিয়ে দিয়েছে। বেশ মচমুচে আছে, খেতে বেশ ভালো লাগে এই আমুদি মাছটা আমার কাছে। কাঁটাগুলো নরম তো, পুরো চিবিয়ে খাওয়া যায়। দোবাকি যাওয়ার পথে এখন আমরা রয়েছে হচ্ছে পঞ্চমুখানিতে। 5টা নদী এখানে এসে মিলেছে, মানে যতদূর চোখ যায় শুধু ধুধু ধুধু নদী আর নদী, কোনো কিন্তু কুল কিনারা দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে আমাদের লাস্ট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে দোবাকি ক্যাম্প। আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। এখন হাঁটছি হচ্ছে দোবাকির যে ক্যানোপিটা রয়েছে সেই ক্যানোপিতে। আর এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ থাকে খাঁচাই বন্দি আর বাঘ থাকে উন্মুক্ত। এটা বাঘেদের টেরিটরি, চারিদিকটা ঘেরাও রয়েছে নেট দিয়ে, আর এই ক্যানোপি দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। আর দুধারে এরকম জঙ্গল রয়েছে, ম্যানগ্রোভ। এখানে কিন্তু কপাল ভালো থাকলে বাঘ, হরিণ, বিভিন্ন জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়। আর বৃষ্টি কিন্তু আজকে সারা দিন ধরেই হচ্ছে। আর এই দোবাকি ক্যাম্পে কিন্তু দেখার মতো এই ক্যানোপিটাই রয়েছে, আর সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওখানে উঠে চারিদিকের যে জঙ্গলটা রয়েছে সেটাকে দেখতে পাবেন। তাছাড়া কিন্তু সেরকম কোনো কিছু এখানে দেখার নেই। আর যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো বাঘ, হরিণ, দু একটা কুমির এসব দেখতে পাওয়া যাবে। কুমির এখানে থাকবে না, বাঘ বা হরিণ বা অন্যান্য জন্তু যদি থাকে, যদি আসে চোখে পড়ে তবে, নচেত নাহলে কিন্তু এখানে দেখার চান্স খুবই কম। আর বাঘ দেখার চান্স তো একদমই নেই। আঙ্কেল আসবো? অবশেষে একটা হরিণ দেখতে পেলাম এখানে। এই যে কিছু অন্তত তো দেখতে পেয়েছি। ফাইনালি একটা হরিণের দেখা পেলাম এখানে এসে, দোবাকিতে এসে। আর জোয়ারের জলটা মানে নেমে যাচ্ছে, সেই কারণে এখানে বেশ বড় বড় কাঁকড়া দেখতে পেয়েছি। অনেকটা বড়, দেখো বিশাল সাইজের কাঁকড়া। ওই কাঁকড়াটা নিয়ে যাচ্ছে। চলে আসলাম দোবাকির যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেই ওয়াচ টাওয়ারে। তো এখান থেকে উপরে উঠে ভিউটা একটু দেখে আসি কেমন লাগে। এটা হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার। এই সামনেই এদিকে নদীটা রয়েছে, নদীটা কিন্তু বেশি দূরে নেই, কাছাকাছি। আর এইদিকে পুরো ঘন জঙ্গল। একটা হরিণ স্পট করা গেছে, এই ঘাস খাচ্ছে, সবাই দিচ্ছে একে। फोटो लेके जाते हैं, रुक ना जो जो टच है। हाँ हाँ ले ले। যাক, দোবাকি ক্যাম্পে এসে হরিণ তো দর্শন করলাম, সঙ্গে হচ্ছে হরিণকে স্পর্শও করলাম, বেশ ভালো লাগলো। তো এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের বোটে। আজকে আমাদের আর তেমন কিছু দেখার নেই, বোটে গিয়ে লাঞ্চ হবে, তারপরে সোজা চলে যাব হচ্ছে আমাদের হোটেল পাখিরালয়ে। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে কিন্তু আমি দুপুরের লাঞ্চে বসে পড়েছি। তো লাঞ্চে কী কী আছে মেনু সেটা একবার আপনাদেরকে দেখাই। মেনুতে এখানে রয়েছে সাদা ভাত, সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে ডাল রয়েছে, এখানে ইলিশ পা রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে পাবদা মাছ, আর এখানে চাটনি আছে, আলু ভাজা রয়েছে, পাঁপড়ও রয়েছে, আর এখানে লেবু লঙ্কা দিয়েছে। তো আগে খেয়ে নিই, খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি যে স্বাদ কেমন।
আজকে দুপুরের লাঞ্চের কথা যদি বলি, রান্না সত্যি বলতে আজকে আমার থেকে একদমই ভালো লাগেনি। কোয়ালিটি একদম বিলো এভারেজ, মানে কালকে যাওয়া মোটামুটি ছিল, কিন্তু আজকের দুপুরের লাঞ্চটা মানে দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চটা কিন্তু সত্যিই মানে বিলো এভারেজ রয়েছে। আমার কাছে তো একদমই ভালো লাগে। এত ছোট নৌকা বাবার এত জোরে চলছে কেন? মুখটা বন্ধ করো তো তুমি। দ্বিতীয় দিনে দুপুরবেলার লাঞ্চ করে সামনে বসে বসে এরকম ওয়েদারকে ফিল করছি বৃষ্টিতে, আর সঙ্গে এখনই দিয়ে গেল হচ্ছে ফল, আম দিয়ে গেল। সময় এখন সন্ধ্যা 6:05। আমরা আজকে সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে সমস্ত সাইট সিনগুলো ঘুরে এসে এখন রুমে এসে ঢুকেছি। সমস্ত সাইট সিন নয়, একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে সজনেখালি। কারণ আজকে সকালবেলা আমরা যখন সজনেখালির ওখানে যাই, ভাটার কারণে নৌকা ঠিকঠাক মতো নোঙর করতে পারিনি, সেই কারণে ওটা আমরা স্কিপ করেছি। কালকে সকালবেলা আমরা, আচ্ছা থার্ড দিনে আমরা সজনেখালিটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আর আজকে সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও ঝমঝমিয়ে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে আর বাইরে যাওয়ার কিছু নয় বা দেখানোরও কিছু নেই, কিচ্ছু হবে না। আমাদের স্ন্যাক্স যা আছে সমস্ত কিছু রুমের মধ্যেই দিয়ে যাবে বলেছে। একবারে আপনাদের সঙ্গে দেখা হবে রাত্রের ডিনারে। গুড মর্নিং। আজকে সুন্দরবন ইলিশ উৎসবের হচ্ছে তৃতীয় দিন এবং শেষ দিন। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। এখন যাব হচ্ছে পাখিরালয় যে জেটিঘাট রয়েছে সেখানে, ওখানেই আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে। আর আজকে আমরা দেখব হচ্ছে দুটো স্পট, এক হচ্ছে সজনেখালি, কারণ গতকাল আমরা সজনেখালিটা দেখতে পারিনি, আজকে সজনেখালিটা দেখব। আর হচ্ছে লোকনাথ মন্দির দেখব। তারপর দুপুরে বোটের মধ্যেই লাঞ্চ করে আমরা পৌঁছে যাব হচ্ছে ক্যানিংয়ে। আর আকাশ কিন্তু খুব মেঘলা, এই দেখুন প্রচণ্ড মেঘ করে রয়েছে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, কাল সারা রাতও বৃষ্টি হয়েছে, সকালবেলা একটুখানি ওয়েদারটা ধরেছে, আমরা এখন বেরিয়েছি, কিন্তু মেঘ আকাশে প্রচুর পরিমাণে রয়েছে। আর এই মেঘলা দিনের মধ্যে আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি ছাতা না নিয়ে এসেছি। এই বর্ষাকালে ইলিশ উৎসবে আপনারা যখন আসবেন ছাতা কিন্তু অবশ্যই সঙ্গে করে আনবেন, আমার মতো ভুলটা কিন্তু আপনারা করবেন না। আমাদের বোট অলরেডি ঘাটে নোঙর করে দিয়েছে, সোনার ভারত। পৌঁছে গেছি আমরা সজনেখালিতে। আর এখানে দেখুন বাদরগুলো কোথায় শুয়ে আছে আর কীভাবেই বা শুয়ে আছে। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে সজনেখালিতে। আর এখানে এসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, এখানে একটা বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পাওয়া যায়, যেখানে ব্রাজিল, ভিয়েতনামে এরা একদমই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সুন্দরবনে এই নোনা জলে এগুলোকে এখন পাওয়া যাচ্ছে, বিরল প্রজাতির। তো এখানে এগুলোকে মানে রিজার্ভ করে রাখা হচ্ছে, তো সেটা আমরা দেখতে পাবো। অ্যাকোয়ারিয়ামে ওটা রয়েছে। আর এখানে কুমির রয়েছে, সেগুলো আমরা দেখবো। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের যে ম্যানগ্রোভ জঙ্গলটাকে সেটা দেখতে পাওয়া যাবে। তো পুরো বিষয়টাই মানে পুরো জিনিসটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন সজনেখালি এই সেই কচ্ছপ যেটা হচ্ছে খুবই বিরল প্রজাতির। এই যে বিরল প্রজাতির যে কচ্ছপ সেটা আপনাদেরকে দেখালাম। আর সামনে রয়েছে এখানে সজনেখালির যে ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারেই আমরা এখন উঠবো। আর এখানে কিন্তু আর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কুমির এইখানে দেখতে পাওয়া যায়। আর এখানে কিন্তু সুন্দরী গাছ রয়েছে প্রচুর, যে সুন্দরবনের নাম যে গাছ থেকে নাকি হয়েছে বলা হয়, সেই সুন্দরী গাছ এখানে রয়েছে। তো এখন আমরা ওয়াচ টাওয়ারটা এসেছি, এই ওয়াচ টাওয়ারটার উপরে এখন আমরা উঠবো। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে ভিউ কিছুটা এরকম, চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গল আর কিছু কিছু এখানে মিষ্টি জলের পুকুর রয়েছে, যেখানে বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীরা জল খেতে আসে। এখানে একটা বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে, এখানে কিন্তু কুমিরও রয়েছে। সজনেখালিতে ঘুরতে এসেছি ভেতরে। আর এখানে একটা গাছ রয়েছে, এখানে লেখা রয়েছে কাঁকড়া।
কাঁকড়া গাছের নাম জানি না কেন, তবে এর ফুলগুলো এরকম দেখতে হচ্ছে, অনেকটা কাঁকড়ার পায়ের মতো, এই কারণেও হতে পারে। এটা হলো সুন্দরবনের পুরো ম্যাপটা, আর আমরা এখন এখানটাতে রয়েছি। আর এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই কিন্তু আপনারা এই বোটে যাওয়ার পথে এখানে প্রচুর সুন্দরী গাছ দেখতে পাবেন। এখানে অনেক সুন্দরী গাছ রয়েছে, আর এই সুন্দরী গাছের নামেই কিন্তু বলা হয় নাকি সুন্দরবনের নাম হয়েছে। আর এখানে পিছনে একটা বহু পুরনো বাড়ি দেখা যাচ্ছে, জরাজীর্ণ হয়ে রয়েছে, কেউ হয়তো এখানে থাকেও না, ব্রিটিশ আমলের হতে পারে বাড়িটা। আমরা সজনেখালি থেকে এখন বেরোচ্ছি, আর বৃষ্টি, এমন মুষলধারে বৃষ্টি নেমেছে, পরিস্থিতি খুব খারাপ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন সুন্দরবনে। আমি তো ভিজে যাচ্ছি পেছনে। এই সুন্দরবন ইলিশ উৎসবের আজকে তো আমাদের তৃতীয় দিন আর লাস্ট দিন, আর এই লাস্ট দিনে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি নেমেছে। কালকেও সারাটা দিন বৃষ্টি হয়েছে, আজকেও সারা দিন ধরে বৃষ্টি হবে মনে হচ্ছে। সূর্যের দেখা তো সকাল থেকে পাইনি, এখন আমরা সজনেখালি দেখে বেরোলাম, আর বৃষ্টি এমন জোর বৃষ্টি নেমেছে, ছাতাতেও বৃষ্টি মানছে না। এই সজনেখালিতে আমরা সবাই প্রায় ভিজে গেছি বৃষ্টির চোটে। বোটের দুধারেই ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে, সবাই ভিজে গেছে। এই লাস্ট দিনে আমাদের দেখার মধ্যে শুধু বাকি রইল আর হচ্ছে লোকনাথ মন্দিরটা। আমাদের কিন্তু আজকে ওটাই হবে লাস্ট ডেস্টিনেশন। এই লোকনাথ মন্দির দেখে আমরা কিন্তু দুপুরে বোটেই লাঞ্চ করে চলে যাব হচ্ছে সোনাখালি, ওখান থেকে পৌঁছে যাব হচ্ছে ক্যানিংয়ে। তো যা বৃষ্টি নেমেছে, বুঝতে পারছি না লোকনাথ মন্দিরে কি করে পৌঁছাবো, কারণ এমন জোর বৃষ্টি নেমেছে, ছাতাতেও সে বৃষ্টি মানছে না। অলরেডি তো প্রায় সবাই ভিজে রয়েছে, লোকনাথ মন্দিরে যেতে গেলে আরও ভিজবে। তো চলুন দেখি পরিস্থিতি কোন দিকে যায়। কত জোরে বৃষ্টি নেমেছে দেখুন, চারিদিকটা একদম পুরো ধুন্দলা হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না সামনে, ভিজিবিলিটি প্রায় কমে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে কিন্তু হাওয়া হচ্ছে। সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় দিনে সকালে বৃষ্টি ভেজা সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে এখানে ছোলার ডাল রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে, আর সঙ্গে কিন্তু লুচি রয়েছে। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে তো হচ্ছে আমাদের তৃতীয় দিন, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে লোকনাথ মন্দিরে। আর এখন নদীতে এতটাই ঢেউ আর এত পরিমাণ হাওয়া, বিভৎস পরিমাণ বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আর হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, নদীতে কিন্তু বেশ ভালো ঢেউ রয়েছে। এই যে দেখুন নৌকোটা চালাতে কতটা কষ্ট হচ্ছে একবার ভাবুন। এরকম ঢেউয়ের মধ্যে নৌকো নিয়ে যাচ্ছে এটা মাছ ধরতে। যাচ্ছি এখন লোকনাথ মন্দিরে, আর লোকনাথ মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু এখন কাজ চলছে, তাই জন্য একটুখানি কাদা থাকতে পারে। আর এদিকে কিন্তু বেশ অনেক ফলের দোকান রয়েছে। একই হয়েছে বৃষ্টি, তার উপরে চলছে রাস্তার কাজ, কাদায় কাদা। ও একবার যদি পড়তে পারো সেই মজা এই কাদায়। এটা কি তালপাতার সেপাই? দেখি কেমন করে, এই তো কত করে এগুলো? 20 টাকা করে নিবি নাকি তালপাতার সেপাই? লোকনাথ মন্দিরে আমরা প্রায় চলে এসেছি, গত বছরও আমি এখানে এসেছিলাম। এখানকার পরিবেশটা আমার বেশ ভালো লাগে, ওয়েদারটা এত সুন্দর। আর যদি ওই বছর রাস্তার কাজ চলছে বলে রাস্তায় বেশ ভালো কাদা রয়েছে, যদি রাস্তাটা ঠিক হয়ে গেলে কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা, ওয়েদারটা আমার থেকে বেশ ভালো লাগে। এই যে এই দিক দিয়ে যেতে হবে, এখানে গিয়ে ওইটা হচ্ছে লোকনাথ মন্দিরটা। ঠিক আছে, আমরা লোকনাথ মন্দিরে, এটাই হলো লোকনাথ মন্দির। আমাকে একটুখানি দিন না। জয় বাবা লোকনাথ। তো আমরা লোকনাথ মন্দির দেখে কিন্তু এখন চলে এসেছি আবার ঘাটে। এখান থেকে আমরা নৌকোয় বোটে উঠে পড়বো, উঠে বোটে আমাদের লাঞ্চ হবে, আর তারপরে আমরা পৌঁছে যাবো হচ্ছে সোনাখালি। আর আমরা যে এজেন্সির সাথে এসেছি, RS ট্রাভেলসের সাথে, এই যে এখানে কিন্তু শাকিল ভাই রয়েছে, আমাদেরকে এত হেল্প করেছে, খুব কিন্তু হেল্প করেছে, সত্যি খুব ভালো ছেলে। আর মোটামুটি যা যা প্রয়োজন হয়েছে আমাদের, যখন যেভাবে বলেছি, নির্দ্বিধে আমাদের সামনে সমস্ত কিছু হাজির করে দিয়েছে। এই শাকিল ভাইয়ের জন্য একটা হ্যাটস আপ অবশ্যই। থ্যাংক ইউ।
তো আমরা তো বাড়ি ফিরছি এখন, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আপাতত এখন আর কিছু দেখার নেই। সবাই কিন্তু এখানে বসে সবাই একদম গল্পগুজব জুড়ে দিয়েছে, সবাই এখানে, বাচ্চারা এখানে বেশ মজাতেই আছে, আনন্দ করছে এরা সব। এদিকে এরা আলাদা মজাতেই আছে। সুন্দরবন ইলিশ উৎসবে আজকে আমাদের শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। আর দুপুরের লাঞ্চে চলে এসেছে ইলিশ বিরিয়ানি। এই যে এখানে ইলিশ বিরিয়ানি রয়েছে, আর সঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে চিকেন কষা, আর চাটনি রয়েছে, পাঁপড়ও আছে। আর যারা বিরিয়ানি খাবেন না তাদের জন্য কিন্তু ভাতের অপশানটাও রয়েছে। তো 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব কমপ্লিট করে আমরা এখন নেমে পড়েছি হচ্ছে সোনাখালী ফেরিঘাটে। আর এখান থেকে আমরা এখন অটো ধরে চলে যাব হচ্ছে ক্যানিংয়ে। তো এটাই ছিল আমাদের 2 রাত 3 দিনের বর্ষার ইলিশ উৎসবের বৃত্তান্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে।